দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি আমরা। আজকেও রাজনীতি নিয়েই কথা বলবো। আমরা আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ভারতের সাথে কথার টোন কেমন হওয়া উচিত। প্রসঙ্গটি এই কারণেই এসেছে, আজকে একটি বড় বৈঠক ছিল, সেই প্রসঙ্গে আমরা যাব। তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, সাবেক শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মোহাম্মদ আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও নিউজ রুম থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের একজন সহকর্মী জুবাইর সানি, আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেন। প্রথমেই যদি স্যার আপনার কাছে জানতে চাই, ডক্টর এম শহীদুজ্জামান, যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে মহাপরিচালক পর্যায়ের একটা বৈঠক ছিল, অর্থাৎ বিজিবি বিএসএফ বৈঠককে কেন্দ্র করি, এবং একটা আভাস পাওয়া গেছে 17 ফেব্রুয়ারি একটা বৈঠক হতে পারে। আসলে এই বৈঠকে আমাদের কোন কোন বিষয় প্রাধান্য পাবে বলে আপনার মনে হচ্ছে বা পাওয়া উচিত এই মুহূর্তে? আমার মনে হয় এখন আমরা আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে ঘোষিত অবস্থান রয়েছে, সেখানে আমরা কোনো রকমের যে কম্পালশনস বা বাধ্যবাধকতা বা নিয়ন্ত্রণ বা শাসক স্বার্থ, যেটা আগে সবচেয়ে বড় বাধা ছিল, সেটা আমরা উত্তীর্ণ হয়েছি, যে কারণে আমরা বলি যে সত্যিকার অর্থে স্বাধীনতা। সুতরাং আমরা যখন আলাপ করব যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবভিয়াসলি যেগুলো আমাদের মানুষের মনে দাগ কাটে এবং অত্যন্ত অপমানজনিত বাস্তবতা, সেটা হচ্ছে এই যে গুলি করে হত্যা করা, সীমান্ত হত্যা, এবং কয়েকদিন পরপরই এই ঘটনা ঘটে এবং দেখা যায় যে এরা কোনো দুষ্কৃতকারী নয়, ওই অঞ্চলেরই গ্রামে কারো বাবা মার ছেলে, আত্মীয় স্বজন এরকম হত্যা করছে। এটা আমরা দেখতে পেয়েছি যে এই বিএসএফ আগে ধরা হতো যে তাদের অত্যন্ত শক্তিশালী বাহিনী রয়েছে, চৌকুশ, কিন্তু ইদানিং এটা প্রমাণিত হয়েছে, আমাদের গ্রামের বর্ডার এরিয়াজের মানুষ যখন যে জাগ্রত হয়েছে, অসম সাহসিকতা তারা দেখিয়েছে। তারপরে আমাদের অত্যন্ত যে চৌকুশ এই যে বর্ডার গার্ড অফিসাররা, একজন অফিসারকে তো দেখলাম রিয়েলি মুগ্ধ হওয়ার মতো, কর্নেল মঈন নাকি একজন, সামনে যে আলোচনা করলেন, কতখানি কনফিডেন্স, আশ্বস্ত করেছেন, এবং এটাই হচ্ছে এক্সাম্পল। এবং এই ছিল, আমরা আগে শুনতাম যে আমাদের একজন বিডিআর সমান 5 জন বিএসএফ, ওই দিনগুলো আবার ফিরে আসুক, এটাই কামনা করি। এবং আমার মনে হয় যে আমাদের এখন ওই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে নিয়ন্ত্রণই থাকতে হবে। তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে এবং আমাদের হোম মিনিস্টার ক্লিয়ারলি বলে দিয়েছে যে পিঠ দেখাবেন না। সুতরাং কথা বলার সময় যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক আইন সম্পর্কে সজাগ থাকা, এবং সেখানে তারা যতই ডিটেইলস, একটা আমি দেখেছি যে তাদের অ্যাপ্রোচ হচ্ছে যে আগেকার রেজিমের সময় কিছু কিছু আইন ভঙ্গ করে কনসেশনস আদায় করে নেওয়া, এবং তাদের পক্ষ থেকে বলা হয় এগুলো তো আপনাদের সরকারি সই করেছে। তো এই বিষয়গুলোতেও আমাদের স্পষ্ট অবস্থান থাকা উচিত, তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে দেখেন, এগুলো যদি আপনারা ইনসিস্ট করেন, এগুলো কিন্তু ইন দ্য লং রান কখনো আমাদের ভিতরে আস্থার সম্পর্ক হবে না। দ্য ক্লোজার উই আর টু দ্য ফ্যাক্টস, টু দ্য ল, দ্য বেটার। এবং ওই যে 1975-এর যে নিয়ম ছিল, যেগুলো অ্যাগ্রিমেন্টগুলো হয়েছে, সেগুলো খুবই কার্যকরভাবে অনেক বছর চলে এসছে। আমি সেদিন একজন ব্রিগেডিয়ার মাহফুজ নাকি অত্যন্ত সাবলীলভাবে, তিনি একজন রিটায়ার্ড বিজিবি অফিসার, বলছিলেন যে গত কয়েক বছরে এমন কিছু ক্লজ অ্যাড করা হয়েছে যেগুলো একেবারেই আন্তর্জাতিক আইনের বিপক্ষে যায়। ভারত এগুলো চাপ দিয়ে নিয়েছে, যেমন ওই যে বর্ডারের কাছে কেউ ধান চাষ করছে, কৃষক বা কি ধরে নিয়ে যেতে পারে, এ ধরনের ক্লজ যেগুলো একেবারেই বেআইনি। সুতরাং এগুলো আমাদের, আমার মনে হয়, পাল্টা উত্থাপন করা উচিত যে আপনারা একটা দুর্বল রেজিম সুযোগ নিয়ে এই যে এইভাবে ক্লজগুলো, তারপর তারা গুলি করতে পারবে এমন একটা ক্লজ, ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন, এগুলো আপনারা যে করালেন, যে এটা কোনো থার্ড পার্টি বা কোনো ইউএন গ্রুপ যদি আসে, কিংবা ধরেন কোনো জাতিসংঘ ছাড়াও যে কোনো পিস কিপিং গ্রুপস যদি এসে এটা ভেরিফাই করে, সেই পর্যায়ে আমরা নিয়ে যাইনি মনে হয়।
না, নিয়ে যায়নি। না, তাদেরকে বোঝানোর সময় বলতে হবে যে আপনাদের নিজেদের জন্যই তো এটা বিব্রতকর হবে, সুতরাং উই হ্যাভ নাথিং টু লুজ। এবং আমি দেখেছি যে গত কয়েকদিনে আমাদের বিজিবি এবং নেগোসিয়েশন প্রসেসে যথেষ্ট সাহসী বিজেপি মহাপরিচালকের কথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ফিরবো আপনার কাছে, চুক্তি কথা রয়েছে। আজাদ মজুমদার যেন, আজাদ মজুমদার, আপনার কাছে যদি জানতে চাই যে 1972 সাল থেকে 2020 সালের পরিসংখ্যান বলছে প্রায় 1860 জন নিহত সীমান্তে, এবং এটা প্রায় কন্টিনিউয়াস একটা প্রসেসে চলে আসতেছে। শুট অন সাইট নীতি তারা অনুসরণ করতেছে। এবারের যে বৈঠক মহাপরিচালক পর্যায়ে বিএসএফ এবং বিজিবির যে বৈঠক হবে, সেখানে আসলে আমরা কোন জায়গায়, মূল জায়গাগুলো আমরা ফাইট করবো আর কি আমাদের পক্ষ থেকে? ধন্যবাদ। আপনি যে পরিসংখ্যানটা দিয়েছেন এটা খুবই সঠিক একটা পরিসংখ্যান। আমরা দেখেছি প্রায় কিছুদিন পরপরই বাংলাদেশের সীমান্তে এই বাংলাদেশের মানুষকে গুলি করে মারা হয়, এবং অতীতে আমাদের সরকারকে আমরা বারবার বলতে শুনেছি যে এই বিষয়ে জিরো টলারেন্স, সীমান্তে হত্যা পতাকা বৈঠক করেছি, শূন্যে নামিয়ে আনা হবে ইত্যাদি অনেক মিষ্টিমধুর কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি শেষবার যখন ভারত সফর গিয়েছিলেন, উনি ভারত সফরে থাকাকালীনই ওনার ভারতে অবস্থানকালীন সময়ে বাংলাদেশের উত্তরবঙ্গে 2 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি এটার। এবং খুবই দুঃখজনক হচ্ছে যে আমাদের সরকারই অনেক সময় এই মৃত্যুগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। আমাদের সরকার থেকে বলা হয়েছে যে তারা চোরাচালানি, তাদেরকে এই জন্য আমরা দায় নিয়ে নিয়েছি, আমরা দায় নিয়ে নিয়েছি, বা এইভাবে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিবাদ তো দূরের কথা, অনেক সময় আমাদের সরকারই আসলে ভারতের যারা এই খুন করেছে, যারা এই খুনগুলোর জন্য আমাদের তাদের হয়ে কথা বলেছে এবং আমাদের হয়ে কোনো প্রকারণকে উৎসাহিত করেছেন। প্রকারণ, এক্স্যাক্টলি। এবং আপনি দেখেছেন যে ফেলানী হত্যার কথা, যেটা ফেলানী হত্যার যে ছবিটা আমাদের মানুষের চোখে এখনো ভাসে, সে বিষয়ে প্রবল জনমত থাকার কারণে ভারত সরকার বাধ্য হয়ে একটা ট্রায়াল আয়োজন করেছিল, যেটাও আসলে মক ট্রায়াল, এক ধরনের মাত্র 5 লাখ টাকা একটা জরিমানা, লোক দেখানো একটা ট্রায়াল হয়েছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে ফেলানীর পরিবারও কোনো বিচার পায়নি। তো এই যে বছরের পর বছর এই জিনিসগুলো চলে আসছে, আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এই বিষয়গুলো সুরাহা হওয়া দরকার প্রকৃত অর্থেই। এর আগে যেরকম আলোচনার নামে সময় ক্ষেপণ বা আলোচনার টেবিলে আসলে মিষ্টি মধুর আলাপ করে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই না হওয়া, এরকম বিষয়টা আর সম্ভবত আর হবে না। এখন থেকে বাংলাদেশের যারা প্রতিনিধি হয়ে এই ধরনের মিটিংয়ে যাবেন, তারা প্রকৃত অর্থেই বাংলাদেশের স্বার্থটা দেখবেন, বাংলাদেশের মানুষের স্বার্থটা দেখবেন। আমরাও তাই প্রত্যাশা করি। আমাদের কিন্তু সহকর্মী 1 সপ্তাহ আগেই চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে, শিবগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে গিয়েছেন। জুবাইর সানি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন আশা করি। সানি, আসলে আপনি তো ওখানে গিয়ে সরেজমিনে 3 দিন অবস্থান করার সুযোগ হয়েছিল। আসলে পরিস্থিতিটা আপনার চোখে যদি আমরা কাছে জানতে চাই যে পরিস্থিতিটা আসলে কেমন ছিল? ধন্যবাদ। আমি কিরণগঞ্জ সীমান্ত এবং সেই সঙ্গে চৌকা সীমান্ত, 2 সীমান্ত মোটামুটি বড় একটা অংশ কভার করেছি, এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে একটি বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে যে 5 তারিখের আগে সাধারণ মানুষের মানসিকতা এবং 5 তারিখের পরে এটা কিন্তু অনেকটাই পরিবর্তিত। কারণ তারা এর আগে ভয় পেতেন, অনেক ক্ষেত্রেই তারা বিএসএফকে ভয় পেতেন, কিন্তু সেই ভয়টা এখন কেটে গেছে, এবং তারা সীমান্ত রক্ষায় তারা কিন্তু এখন অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি সাহসী। যে চিত্র আসলে আমরা দেখেছি যখন ভারতীয়রা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছিলেন, তখন কিন্তু তারা সেই প্রতিরোধ গড়ে তুলেছেন। আরেকটি বিষয়, সীমান্তে এখন যে সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হচ্ছে, সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে। আপনি জানেন যে মুজিব ইন্দিরা চুক্তির পরে একটি নিয়ম করা ছিল যে সীমান্তর যে পিলারের 150 গজের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, কিন্তু ভারত কিন্তু প্রায় বাংলাদেশের 160টির বেশি জায়গায় তারা এই নিয়মটি আসলে মানেনি। তারা 150 গজের ভিতরেই নির্মাণ করেছে, কিন্তু এবার যখন চৌকা সীমান্তে তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেল, বাংলাদেশের ঠিক সীমানা পিলার থেকে 77 নম্বর সীমানা পিলার, তার থেকে 50 গজের মধ্যে, তখন কিন্তু সেটি বিজিবি যেমন বাধা দিয়েছে, কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, সাধারণ মানুষ বিজিবির সঙ্গে ছিল, এবং সেই জায়গা থেকে যখন সাধারণ মানুষ এবং বিজেপি ঐক্যবদ্ধভাবে বাধা দিয়েছে, সেটি কিন্তু আসলে বিএসএফকে অনেক বেশি অবাক করেছে। কারণ তারা গত 15 বছরে এই চিত্রটি তারা দেখেনি। তারা দেখেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে সীমান্তে, বাংলাদেশের মানুষকে তারা মনে করতে, বা বাংলাদেশকে এজ এ রাষ্ট্র হিসেবে তারা অনেক ছোট
বলে মনে করতো, কিন্তু 5 তারিখের পরে গিয়ে এই চিত্রটা পরিবর্তিত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বলা যায় যে একটা নতুন উদ্দীপনা এসেছে। তারা সীমান্ত রক্ষায় বাংলাদেশের বা এই ধরনের স্থাপনা নির্মাণ করতে তারা আসলে দিচ্ছে না। এখন একটি প্রশ্ন আসে যে কাঁটাতারের বেড়া নির্মাণ যদি আমাদের সীমানা পিলারের খুব কাছাকাছি হয় তাহলে আসলে সমস্যাটা কোন জায়গায়? একে তো এটি যে চুক্তি বা আইনের লঙ্ঘন, দ্বিতীয়ত সাধারণ মানুষ যেটি সীমান্ত এলাকার মানুষের যেটি ধারণা যে এই ধরনের কাঁটাতার নির্মাণের ফলে বিএসএফ আসলে একটি সুযোগ পায়। তারা যখন জমিতে কাজ করতে যায়, আপনি জানেন যে অনেক সীমান্তে আসলে কৃষি জমির মধ্যে সীমানা পিলারগুলো পড়ে, তারা যখন নিজস্ব কৃষি জমিতে কাজ করতে যায় তখন বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে গুলি করা হয়, তাদেরকে ধরে যাওয়া হয় এবং অভিযোগ তোলা হয় যে তারা কাঁটাতার কাটতে এসেছিলেন চোরাকারবারি করার জন্য। তো এই জায়গাটা থেকে তারা কিন্তু এখন বলছেন যে কোনোভাবেই বাংলাদেশে যে আইনটি রয়েছে, যে ভারত বাংলাদেশ যে এগ্রিমেন্টটি হয়েছিল যে সীমানা পিলারের 150 গজের মধ্যে কোনো কাঁটাতার বা কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া যাবে না, সেই জায়গাটাকে তারা কিন্তু আসলে বলা যায় যে এখন শক্ত অবস্থানেই, যেমন বিজেপি রয়েছে, বিজেপির এবং সেই সঙ্গে সাধারণ এলাকার যে মানুষ রয়েছে তারাও কিন্তু এটি আসলে নিশ্চিত করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় যে বিজেপির যে কর্মকাণ্ড, সেটি আমরা যদি বলি যে 5 তারিখের আগের কর্মকাণ্ড এবং 5 তারিখের পরে, সেটিও কিন্তু অনেকটাই চেঞ্জ। তারা এখন বলা যায় যে নিজের সীমান্ত রক্ষায় বা নিজের ভূখণ্ড রক্ষায় কিন্তু তারা কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলছে। আমরা যে চিত্রগুলো আসলে দেখেছি এবং সীমান্ত গিয়েও আসলে এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয়েছে এবং নিজ চোখেই আমি যেটি দেখে এসেছি যে বিএসএফ এর আসলে এখন চোখে চোখ রেখে কথা বলার কারণে বলা যায় যে সীমান্তে এখন একটা ভারসাম্য অবস্থা তৈরি হচ্ছে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে। জুবাইর হোসেন আমাদের সঙ্গে থাকুন। ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছে যদি বলি, যে বর্ণনাটা শুনলেন, আপনি যেটি শুরু করেছিলেন যে আসলে বডি ল্যাঙ্গুয়েজগত বিষয়ে যদি আমরা বলি একবারে খাস বাংলায়, সেই জায়গায় কিন্তু পরিবর্তন এসেছে, অর্থাৎ আমাদের বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে। আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এই যৌক্তিকতায়, এই বাস্তবতায় আমাদের আসলে কি আরো কিভাবে এই চুক্তিগুলো বা এই বার্গেনগুলো আমাদের করা উচিত? ঠিকই বলেছেন, বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাতে বোঝা যায় যে কনফিডেন্স বেড়ে গিয়েছে, মনস্তত্ত্ব অনেক বেশি পজিটিভ হয়। একটা যেটা ইম্পর্টেন্ট নিউজ আমি আজকে একটা কলকাতার কোনো একটা চ্যানেলে জানতে পারলাম যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পার্লামেন্টে একটা প্রস্তাব রেখেছিলেন যেটা পাশ হয়েছে এবং যতদূর বুঝতে পারলাম যে জমি অধিগ্রহণ করা হয়েছে বর্ডারে তাদের যে বিএসএফ এর প্রয়োজনে। এটা আমার যতদূর ধারণা করতে পারলাম যে এটা মিন করেছে যে যেটা এই ভদ্রলোক বললেন যে 150 গজের ভেতরে যেসব জায়গায় তারা ভায়োলেট করেছে সেখান থেকে এখন আমার মনে হয় সরে যে 150 গজের পেছনে তারা যাবে এবং সেই জন্যই বোধহয় জমি অধিগ্রহণ করেছে। চুক্তি অনুযায়ী কিন্তু 150 গজের ভেতরে কিছু করতে হলে দুই পক্ষকে জানা সম্মতির ভিত্তিতেই করতে হবে। এক্স্যাক্টলি। আরেকটা যেটা আপনি জিজ্ঞেস করলেন না জনি, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি যেটা আগে মেনশন করলাম যে তারা ওই আগেকার গভর্নমেন্টকে বাধ্য না, মানে ইয়ে করে তারা এমন দুটো আইন ভঙ্গ করেছে। একটা হচ্ছে রাইট টু শুট টু কিল, এটা কিন্তু আমরা একদম জানতামই না, জানানো হয়নি। আমরা সবসময় ধরে নিতাম যে গুলিগালাজ করছে এবং আমাদের পক্ষ অ্যাপোলজেটিক। মাঝে মাঝে ফরেন মিনিস্টারও বলে বসতো যে এরা তো আইন ভঙ্গ, মানে ইট ওয়াজ সো শেমফুল ফর আস, মানে আমাদের মাথা হেট হয়ে যেত এবং কখনো মনে হতো না যে আমরা একটা স্বাধীন দেশ। এবং বিএসএফ এর প্রাক্তন একজন প্রধান রমন শ্রীবাস্তব তিনি কিন্তু বলছিলেন যে সীমান্তে এটা হতেই পারে এবং দাবি করেন যেহেতু ব্যক্তিরা প্রায়শই রাতে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তাই তারা মোটেই নির্দোষ না, তাদের মারার যৌক্তিকতা। এখানে একেবারেই একতরফা এসব অ্যালিগেশনস। দেখেন তাদের নিজেদের ইনভেস্টিগেশনসে ধরা পড়েছে রাইট ফ্রম বিএসএফ চিফ থেকে নিয়ে নিচে পর্যন্ত ঘুষের ইনস্টিটিউশন একেবারে বাধা ধরা এবং তাদের পাঞ্জাব থেকে গরুগুলো আসে বিক্রি করার জন্য। তো অত দূর রাস্তা আসে কিভাবে? আর তাছাড়া আরেকটা যেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওই যে দুইটা আইন, একটা হচ্ছে যে রাইট টু শুট, আবার আরেকটা এই গ্রামের ভিতরে ঢুকে তুলে নিয়ে যাও, এগুলো কিন্তু দুইটাই আন্তর্জাতিক আইনের বরখেলাপ। এবং যদি আমাদের এই যে ডিজি লেভেলের আলোচনা হয়
সেখানে ডেফিনেটলি এগুলো খুব ফার্ম ভাষায় তোলা উচিত, বলা উচিত। তারা অবশ্য আমার মনে হয় খুব ইনসিস্ট করবে যে না এগুলো আইন হয়েছে, এগুলো আমরা আপনাদের লোক ঢুকে যায় গুলি আমরা করে। দেখি আজাদ মজুমদার কাছে যদি জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে তারাই একসাথে, তারা বিচার করতেছে, তারাই জুরি, তারাই ঘাতক, তিনটে জিনিস তারাই। যদি আমরা বলি যে বিএসএফ, এই প্রক্রিয়ার কি কোনো পরিবর্তন আসবে কিনা এবারের বৈঠকে? অবশ্যই আমরা আশা করি পরিবর্তন তো আসবেই। এটা একটা জিনিস আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র যে সীমান্ত এলাকা তা না, আরও অনেক বিষয় বাংলাদেশের যেসব বিষয়ে ভারত নাক গলায় বা ভারত বাংলাদেশের উপর যেসব বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই সব প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ আসলে সচেতন হয়েছে, মানুষ জানে যে কোন কোন বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য মানুষ নির্ধারণ করতে পারে, ভারত নয়। এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আরও অনেক সচেতনতা বেড়েছে। তো এইটার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কোনোভাবেই ভারত নির্ভরশীল কোনো সরকার নয়। এর আগে আমাদের যে সরকার ছিল তাদের জনগণের আসলে কোনো পপুলার কোনো ম্যান্ডেট ছিল না। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা আসলে ভারতের উপর নানাভাবে নির্ভরশীল ছিল তাদের ক্ষমতায় ধরে রাখার জন্য, যে কারণে তারা ভারতের যে কোনো শর্ত বা যে কোনো চুক্তি তারা মেনে নিতে বাধ্য হয়েছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি সীমান্ত এলাকার একজন মানুষ, আমি বড় হয়েছি সীমান্ত এলাকায়। আমি সীমান্ত এলাকায় দেখেছি যে চোরাচালানের যে কথাটা বলা হয়, চোরাচালান কিন্তু একপাক্ষিক নয়। বাংলাদেশ থেকেও অনেক পণ্য যায় ভারতে, যেত একসময় দেখেছি আমরা যখন ছোটোবেলায়। এখনকার পরিস্থিতি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু ছোটোবেলায় দেখেছি যে বাংলাদেশ থেকেও অনেক পণ্য ভারতে যায়, ভারত থেকেও অনেক পণ্য আসে এবং অনেক ভারতীয়কে দেখতাম বাংলাদেশে আসে। আমি যে এলাকাটাতে বড় হয়েছি সেই এলাকায় ভারতের অংশটা তুলনামূলকভাবে দরিদ্র অঞ্চল, বরঞ্চ বাংলাদেশের অঞ্চলটা একটু উন্নত অঞ্চল, যে কারণে অনেক ভারতীয়কে দেখেছি বাজার সদাই করতেও বাংলাদেশে এসেছে। কিন্তু এটা কখনো শুনিনি যে বাংলাদেশের বিজিবির গুলিতে কোনো ভারতীয় মারা গেছে। ভারতীয়রা আসতো, বিজিবি অনেক সময় দেখে না দেখার ভান করতো বা ক্ষেত্রবিশেষে তারা করতো, কখনো কখনো গ্রেপ্তার করতো, কিন্তু কখনো মানুষ মারতে দেখিনি। যেটা বিএসএফকে করতে দেখেছি বা বিএসএফকে করে বলে আমরা সবাই দেখছি। চোরাচালানের একটা অজুহাত দেখিয়ে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে। যেখানে যদি কেউ চোরাচালানের জন্য ভারতে প্রবেশ করে থাকে, যেখানে অনায়াসে চাইলে তারা তাকে গ্রেপ্তার করতে পারতো, তাকে বিচারের মুখোমুখি করতে পারতো। সে যদি ভারতের কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে তার অন্যভাবেও তার শাস্তির বিধান করার সুযোগ ছিল, কিন্তু সেটা না করে সরাসরি তাকে গুলি করে দেওয়া হয়েছে। এবং এই গুলি করে দিয়ে বাংলাদেশের মানুষের অধিকারের প্রতি এবং বাংলাদেশের একটা অ্যাজ এ নেইবার বাংলাদেশের প্রতি অ্যাজ এ কান্ট্রি কোনো ধরনের বিন্দুমাত্র সম্মান তারা কখনো দেখায়নি। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা করছে যে সেটা হচ্ছে যে তারা একটা ভারতের সাথে বাংলাদেশ সরকার কিন্তু কোনো বিরোধ চায় না। ভারতের কাছে বাংলাদেশ যেটা চায় সেটা হচ্ছে যে বাংলাদেশ যে একটা সভরেন কান্ট্রি, সেই কান্ট্রি হিসেবে বাংলাদেশের প্রতি যে রেসপেক্টটা থাকবে, বাংলাদেশের মানুষের প্রতি যে আইন অনুযায়ী যে রেসপেক্টটা বা যে ধরনের বিধিবিধান তাদের মানার কথা, সেটা তারা মেনে চলবে ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। কোনোভাবেই কোনো ধরনের আধিপত্যবাদ বা কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে দেওয়া, এইটা বাংলাদেশের মানুষ কখনোই মানুষও পছন্দ করেনি, কিন্তু বাংলাদেশের সরকার সেটা মেনে নিয়েছিল। এখন পার্থক্যটা হচ্ছে বাংলাদেশের মানুষও এখন পছন্দ করছে না এবং বাংলাদেশের সরকারও এই ধরনের আধিপত্যবাদকে আর মেনে নিচ্ছে না। আমরা আসবো, আমরা জুবাইর সানির কাছে একটু যেতে চাই আবারও, যে সীমান্তের যে মানুষজন আছেন তারা আসলে এখন কি চাচ্ছেন সরকারের কাছ থেকে? তাদের চাওয়ার কোনো রূপরেখা কি আপনি পেয়েছেন বা কথা বলে কি মনে হয়েছে আপনার কাছে? তারা আসলে শান্তিপূর্ণ একটি সীমান্ত চান, কারণ তারা জানেন যে সীমান্তে যারা রয়েছেন তারা বেশিরভাগ কৃষিকাজের সঙ্গে যুক্ত বা আসলে বলা যায় যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলো। তাদের যদি এ ধরনের সীমান্ত সংঘাত চলে তাহলে তাদের কৃষিকাজ বন্ধ থাকে, তাদের কৃষি জমি নষ্ট হয়। তাদের একটি চাওয়া যে তারা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারেন। অপরদিকে যেটি আলোচনা বলছিলেন যে সীমান্তে চোরাচালান একটি বড় সমস্যা। এই ভারতের পক্ষ থেকে বারবার বাংলাদেশকে দায়ী করা হয়, বাংলাদেশের নাগরিকদের দায়ী করা হয়, কিন্তু যে পাঞ্জাব থেকে যে গরুটা বাংলাদেশে আসে সেটি কিন্তু আসলে সহজেই ঢুকতে পারে না। এর আগে আমরা বিভিন্ন সময় তথ্য পেয়েছি ভারতীয় নাগরিকরা জড়িত, ইভেন বিএসএফ এর সদস্যরাও এই চোরাচালানের সঙ্গে জড়িত, এমন তথ্য আসলে বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে বা আমরাও অনেক সময় অনুসন্ধান করে এগুলো বের করেছি। তো এই চোরাচালান আসলে একটি বড় সমস্যা
এবং এই একই সঙ্গে চোরাচালানের সঙ্গে আরেকটি বিষয় যে মাদক, সীমান্তে কিন্তু মাদক একটি ভয়ানক সমস্যা, কারণ ভারতের দিক থেকেই আসলে মাদকগুলো বাংলাদেশে বেশি আসে। যেমন আমি যদি বলি যে ভারত সীমান্তে ফেন্সিডিল কিন্তু খুব একটি জনপ্রিয় মাদক, যেটি আসলে ভারত বাংলাদেশকে কেন্দ্র করে সেখানে কারখানা স্থাপন করা হয় এবং বাংলাদেশে সেগুলো আসলে পাচার করা হয়। এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ করতে হবে এবং তারা মানে সাধারণ মানুষের যে বক্তব্য যে সরকারের পক্ষ থেকে আসলে এইগুলো নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সেই সঙ্গে সীমান্তে আমাদের যে শান্তি বজায় রাখা সেটি একটি গুরুত্বপূর্ণ। এবং ভারতীয়রা অনেক সময় বাংলাদেশে এসে ধান কেটে নিয়ে যায়, তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করে, এই বিষয়গুলো যেন বন্ধ করতে সরকার যেন ব্যবস্থা নেয় এবং একই সঙ্গে সীমান্ত যে এগ্রিমেন্ট যেটা রয়েছে যে সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে যে আইন মানা, এই বিষয়গুলো তারা আসলে নিশ্চিত করতে চান। বিজেপির যে অবস্থানে সেখানে আপনি দেখতে পেয়েছেন সেটি কি পর্যাপ্ত কিনা? বলা হচ্ছে যে আমাদের অনেক জায়গায় খালি বা যথাযথ প্রহরা নাই, এরকম কিছু কোনো বিষয় কি আপনার চোখে পড়েছে? না, খালি বলতে আসলে সীমান্তে দেখেন আমাদের বাংলাদেশের ভূখণ্ড এমনিতেই কম, তার মধ্যে বলা যায় যে সীমান্তে সব জায়গায় আসলে কৃষিকাজ করা হয়, হয়তো বা কেউ গরু চড়ান। সীমান্তে আসলে মানুষ শান্তিতে থাকতে চান, তারা তাদের কৃষিকাজ বা তাদের এইগুলো নিয়ে আসলে তারা থাকেন। তো সীমান্তে মানে আমি যতটুকু আসলে দেখেছি যে সেখানকার মানুষ আসলে কোনো এই ধরনের অশান্তি বা অস্থিরতা বা এই বিষয়গুলো আসলে তারা পছন্দ করেন না। আপনাকে ধন্যবাদ। আজাদ মজুমদার, আপনি শুনছিলেন যে বলছিল যে সীমান্তে আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু কিছু একে তো তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আবার তাদের প্রত্যাশাও বেড়েছে যে সরকার যদি আরও ইনিশিয়েটিভ নেয়। তো ইনিশিয়েটিভ একটা পথ আমরা দেখতে পেয়েছি এখানে। আজকে এই যে চালানের কথা বলা হচ্ছিল, আমরা দেখতে পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু এটার কথা বলা হয়েছে। আলোচনায় কি এই বিষয়গুলো প্রাধান্য পাবে? অবশ্যই এই বিষয়গুলো তো প্রাধান্য পাবে। আমি আপনাদের রিপোর্টার ওনার কথা শুনছিলাম, উনি খুব চমৎকারভাবে কিছু বিষয় ব্যাখ্যা করেছেন। একটা বিষয় উনি বলেছেন যে চোরাচালানের যে প্রসঙ্গটা উনি বলেছেন যে চোরাচালানের জন্য বাংলাদেশিরা ভারতের ভিতরে যায়, যদি এটা সংখ্যায় একজন বা দুইজন হয়, এই চোরাচালানের সাথে অসংখ্য ভারতীয় জড়িত। উনি পাঞ্জাব থেকে গরু আনার কথা বলেছেন, পাঞ্জাব থেকে তো একটা গরু হেঁটে হেঁটে বাংলাদেশ সীমানায় আসে না, সেখানে কোনো না কোনো ভারতীয় সেটা সীমানায় নিয়ে আসে। বা বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে সীমান্তে যে ফেন্সিডিল ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে বলে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারই তাদের গোয়েন্দা তথ্য দিয়ে ভারত সরকারকে অবহিত করেছে, এটা কিন্তু ভারত সরকার জানে। তো চোরাচালানের বিষয়ে, চোরাচালান প্রতিরোধে যদি ভারত সরকার আন্তরিক হয় সত্যিকার অর্থে, তাহলে প্রথমত ভারতীয় নাগরিক যারা এই চোরাচালানের সাথে জড়িত তাদেরকে যদি আইনের আওতায় আনে বা তাদের উপর যদি একটা ক্র্যাকডাউন চালায়, তাহলে কিন্তু চোরাচালান অনেকাংশে এমনিতেই কমে আসে। অত প্রাপ্যতা না থাকলে এখান থেকে যাবে কেন? এক্স্যাক্টলি। তো ভারতীয় অংশে যদি তারা চোরাচালান দমনে যদি আসলে কঠোর হয়, তাহলে বাংলাদেশের ভারতীয়রা যদি সহযোগিতা না করে, তো বাংলাদেশ থেকে তো গিয়ে আসলে ভারতে ঢুকে কেউ কোনো একটা পণ্য টেনে হিস্ট্রে নিয়ে আসা সম্ভব না। সো এটা একটা চোরাচালানিদের একটা নেক্সাস সবসময় ছিল, এবং এই নেক্সাসে আমরা মনে করি যে ভারতীয়দের একটা বিরাট সংখ্যক নাগরিকের অংশগ্রহণ আছে। তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, বাংলাদেশের সরকারের প্রত্যাশা থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে যদি জবাবদিহিতার মধ্যে আনা হয়, তাহলে চোরাচালান, সীমান্তের যে চোরাচালানের সমস্যা, এই চোরাচালানের সমস্যাটা অনেকাংশেই দূর হয়ে যাবে। পাশাপাশি বিজেপি, আমাদের বাংলাদেশের স্যার একটু আগে বলছিলেন যে বিজেপির যে আত্মবিশ্বাস, বডি ল্যাঙ্গুয়েজ, সাহস, এগুলো আসলে কোনো কালেই কম ছিল না। কিন্তু যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কমান্ড স্ট্রাকচারের ক্ষেত্রে। বিজেপির প্রতি যদি কমান্ড না থাকে, সরকারের উচ্চ মহলে যদি নির্দেশনা না থাকে, তাহলে তাদের পক্ষে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন। তো এখন সেই সমস্যাটা আমরা মনে করি যে অনেকটাই দূরীভূত হয়েছে। বিজেপিকে আইন মেনে যথাযথভাবে কাজ করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে যেই ম্যান্ডেট আইন অনুযায়ী দেওয়া হয়েছে, এই ম্যান্ডেট প্রয়োগ করার জন্য সরকারের দিক থেকে এখন আর কোনো বাধা। আমরা একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম ভারতের সাথে সম্পর্ক নিয়ে। সেই সম্পর্কের আলোকে আমরা জনাব অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছে যদি জানতে চাই যে 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি আমরা একটা মিডিয়া ট্রায়াল বা মিডিয়া প্রোপাগান্ডার শিকার হয়েছি। এই ভারতের সঙ্গে যে বৈঠকগুলো হবে বা আগামীতে আমাদের কূটনৈতিক যে বৈঠকগুলো হবে, আসলে এই যে মিডিয়া ট্রায়াল, কোনো কিছুর আগে আমাদেরকে দোষী সাব্যস্ত করা, ভিন্নভাবে উপস্থাপন করার যে চেষ্টা, এ বিষয়ে আসলে সরকারের
কূটনৈতিক চ্যানেলে কি করার আছে বা এটা আসলে প্রতিহত করার উপায় কি? দেখেন, এটা ভারত যে কি মাত্রায় নিতে পারে এই গত কয়েক মাসের অভিজ্ঞতা না হলে কিন্তু বুঝতাম না। আমরা মোরলেস বছরের পর বছর ধরে যেভাবে দেখে এসেছি, আমাদের একটা ধারণা ছিল যে তাদের সাংবাদিকতার মান বেশ ভালো এবং অবজেক্টিভ, এবং ওয়েস্টার্ন পারসেপশনসগুলোকে তারা আমাদের তৃতীয় বিশ্বের পারসেপশনের সাথে মিলিয়ে নৈতিক দৃষ্টি তুলে ধরে। এটা যে কত বড় ভুল ছিল আমাদের ধারণা, সেটা গত কয়েক মাসে দেখতে পেরেছি। এখন এটাকে কাউন্টার করতে হলে একটা আমার কাছে যেটা বারবার মনে হয়েছে যে ওদের কিছু কিছু নির্দিষ্ট খুব পরিচিত হিন্দি ও ইংরেজি সাংবাদিক রয়েছে। যেমন এক মহিলা, তাকে প্রায় দেখা যায়, পালকি শর্মা, ভিনটাজ টিভিতে। তারপর আরেকজন ছিল করণ থাপার, অত্যন্ত সুখ্যাত। আরও কয়েকজন রয়েছে যারা মানে যাদের ইন্টারভিউসগুলো, যাদের দৃষ্টিভঙ্গিগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং বাইরে তুলে ধরে। এখন আমাদের যেটা করণীয়, আমাদের এখান থেকে ওরাই সবসময় চুজ করে বেছে নেয় যে কাকে দিয়ে বলালে মানে ওদের স্বার্থটা রক্ষা হবে, এবং এরা খুব ধূর্ত এবং খুবই চালাক। আমার যেটা সাজেশন হবে গভর্নমেন্টকে, যে তাদের গভর্নমেন্টের উচিত হবে যে আমাদের মধ্যে রয়েছে এমন, আমার মনে হয় আমরা অত্যন্ত যৌক্তিকভাবে, ভদ্রভাবে এবং তাদেরকে তুলে ধরতে পারি। আমি তো নিশ্চিত আমি বলতে পারি, আমি যদি করণ থাপার বা পালকি শর্মা আমি যখন দেখি তাদের প্রোগ্রামগুলো, মানে আমার গলা নিষ্পিস করে যে আমি যদি একটু কথা বলার সুযোগ পেতাম। আমার মোরলেস আমার আল্লাহর রহমতে আমার ইংরেজির উপর দখল রয়েছে, যেমন পাকিস্তানি মিডিয়ার সাথে কথা বলার সময় খুবই কনভিনসিংলি আমি কথা বলতে পেরে, যার ফলে ওরা আমাকে রিকোয়েস্ট করে। কিন্তু ইন্ডিয়ান মিডিয়াকে আমি কখনো কথা বলার সুযোগ পাইনি। আমি তাদের কয়েকজনকে যোগাযোগ করেছি পর্যন্ত যে ভাই আমাকে শুধু একবার একটা সুযোগ দাও করণ থাপার, কিন্তু ওরা একেবারে আমাকে রিলিজিয়াসলি অ্যাভয়েড করে। আমি বললাম যে তোমাদের দৃষ্টিভঙ্গিটাকে শ্রদ্ধা রেখেই বাংলাদেশের স্বার্থ বা দৃষ্টিভঙ্গিটা সততার সাথে তুলে ধরতে চেষ্টা করব, একবার সুযোগ দাও। আমি কেন, এরকম আরও কয়েকজন রয়েছে। কিন্তু এটা একটা উপায় হতে পারে যে আমাদের সরকার, গভর্নমেন্ট এটা এই ব্যাপারে একটু যে তাদের ইয়েকে। আরেকটা হচ্ছে যে আমাদের এই যে মনিটর করা, যে কারণ এখন আপনার ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স, আমেরিকা, ব্রিটেন, এদের ইন্টেলিজেন্স বডিজগুলো ঢাকা, বাংলাদেশে প্রচুর সজাগ, এবং অনেক এনজিওসগুলো কাজ করে। তারা কিন্তু অবজেক্টিভলি প্রচুর খবর রাখছে। তাদের ভার্সনগুলা যদি আমরা তুলে ধরতে পারতাম বলার বা কূটনৈতিক চ্যানেলে আসলে কি আমরা কিছু করতে পারি? হ্যাঁ, ওদের কূটনৈতিক চ্যানেলে কোনো কিছু কূটনৈতিক চ্যানেলে এই তো বাইরের কূটনীতিকদেরকে ঠিক জানানো, এই যে ইন্ডিয়ান মিডিয়ার এইসব রিপোর্টসগুলো ওদের কাছে তুলে ধরা। আর বাংলায় যেগুলো তারা দেখায়, এটা বোঝা যায় যে কলকাতায় আপনার ওই যে আপনার মনে আছে এক সময় যে ক্যাসিনো কিং খুব নামকরা পালিয়ে গিয়েছে জেল থেকে, সেদিন আমি এক ইন্ডিয়ান মিডিয়াতে দেখলাম যে এই লোক কলকাতায় এখন থাকছে। তার মানে হি ইজ ডিস্ট্রিবিউটিং মিলিয়নস, হি ইজ গট এন্ডলেস মানি। এবং এই কারণে কলকাতার মিডিয়াতে এরা টাকা নিয়ে যাচ্ছে, তাই এই ধরনের মিথ্যাচার করে। আমরা ফিরবো আপনার কাছে। আজাদ মজুমদার, আপনি একটা বিষয় আমরা খেয়াল করলাম যে আসলে ইথিক্সের জায়গাটা নিয়ে কথা বলা হয়েছে গণমাধ্যমের, বা গণমাধ্যম তো আসলে সরকারের একটা রিফ্লেকশন থাকে। সেই ক্ষেত্রে সরকার টু সরকার এইসব বিষয়ে বা গণমাধ্যম টু গণমাধ্যম বিষয়ে, আপনি নিজেও একজন সাংবাদিক, এই বিষয়গুলো কিভাবে আসলে আমরা মোকাবেলা করব? ধন্যবাদ। আপনার এই যে ভারতীয় গণমাধ্যমের যে অপপ্রচার, এই প্রসঙ্গটা আমরা কিন্তু একাধিকবার কূটনৈতিক চ্যানেলে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত সরকারের কাছে উত্থাপন করেছে। ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এই প্রসঙ্গটা ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলেছেন। ওনাদের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে মিডিয়া ভারতের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সরকার তাদের এই মিডিয়ার যে বয়ান বা ন্যারেটিভস এটাকে বাই করে না। এটা মিডিয়ার যে বক্তব্য সেটার চেয়ে সরকারের বক্তব্য ভিন্ন। ভারত সরকার আলাদাভাবে বাংলাদেশের বিষয়টা দেখে, এটা ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু যদিও এটা খুব কতটা কনভিন্সিং আসলে সেটা আপনারাই বিচার করবেন, কারণ আমরা মনে করি যে ভারতের মিডিয়া যে অপপ্রচার করছে, এটা ভারত সরকার যথেষ্টভাবে সচেতন আছে এই বিষয়ে। এবং কোনো ডিসইনফরমেশন, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো ডিসইনফরমেশন আপনার আইডেন্টিফাই করেছি, এবং আমাদের অফিসিয়াল যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে এগুলো যে ডিসইনফরমেশন এবং
এবং মিসলিডিং এবং ফেক, সেগুলো আমরা বলেছি। এবং এই যে মিথ্যা তথ্য, এগুলোর বিরুদ্ধে যদি ভারতেরও কিছু নির্দিষ্ট আইন কানুন আছে, তারা যদি সেই আইন কানুন অনুযায়ী ব্যবস্থা নেয় তাহলে তারা নিতে পারে, কিন্তু এটা হলো আসলে সরকারের সদিচ্ছার ব্যাপার। আর একটা জিনিস, তবে এটা ভারত সরকার কতটুকু করবে এটা একান্তই তাদের সিদ্ধান্ত, তারা নেবে কিনা। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ডিসইনফরমেশনকে ফাইট করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, যদিও এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। আমরা আমাদের একটা ফ্যাক্স পেজ আছে চিফ অ্যাডভাইজারের কার্যালয়ে, আমরা যখনই এই ডিসইনফরমেশনগুলো আমাদের চোখে আসে, আমরা এইগুলোর সঠিক এই তথ্য দিয়ে ডিসইনফরমেশনকে ফাইট করার প্রথম আসলে কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া। আমরা যদি সঠিক ইনফরমেশনটা দিতে পারি তাহলে মিথ্যা তথ্যটা আর সেভাবে হালে পানি পায় না। কিন্তু প্রবলেমটা যেটা দাঁড়িয়েছে যে স্যার একটু আগে কূটনৈতিক চ্যানেলের কথা বলেছে, কূটনৈতিক চ্যানেল নিয়ে আসলে খুব বেশি সমস্যা নেই। বিশেষ করে বিদেশি রাষ্ট্রগুলো, অন্যান্য রাষ্ট্রের যে কূটনীতিক যারা আছে তারা তাদের মতো করে তথ্য সংগ্রহ করে এবং তারা সত্যটা জানে। কিন্তু এই তথ্যগুলো আসলে সাধারণ মানুষকে অনেক বেশি বিভ্রান্ত করে, কারণ সাধারণ মানুষের তো আসলে তথ্য সেভাবে যাচাই করার সুযোগ থাকে না। সাধারণ মানুষ ওই মিডিয়া যেটা ফিড করে এক্স্যাক্টলি সেটাই তারা নেয়। এবং ভারতীয় মিডিয়ার যেহেতু ব্যাপ্তিটা অনেক বেশি এবং ভারতীয় ডায়াসপোরার সংখ্যা অনেক বেশি, তাদের যে কারণে ভারতীয় মিডিয়ার পক্ষে সহজেই এই ধরনের বিভ্রান্তি তৈরি করা সম্ভব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা চেষ্টা করা হচ্ছে ফাইট করার জন্য, এবং অনেকাংশে অনেকগুলো ডিসইনফরমেশনকে আমরা ডিবাঙ্কও করেছি। কিন্তু এটা আসলে খুবই কঠিন একটা কাজ। এটা আমরা মনে করি, আপনি এথিক্সের কথা বললেন, কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন ভারতে পালিয়ে আছেন, উনি অনেকগুলো মিথ্যা তথ্য দিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এবং শুধু উনি নয়, যারা আরও আমাদের যে আগের সরকারের যেসব নেতাকর্মী ভারতে এখন পালিয়ে আছেন, তারাও অনেক মিথ্যা অপতথ্য দিয়ে ভারতের মিডিয়াকে বিভ্রান্ত করেছেন, এবং সেগুলো অকপটে প্রচার করা হচ্ছে। সেইগুলো একবারের জন্য ভারতের মিডিয়া যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে অ্যাপ্রোচ করেনি যে এই তথ্যগুলো আমরা পেয়েছি তাদের কাছ থেকে, এটা আসলে সত্য কিনা বা এ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য আছে কিনা। কিছু কিছু মিডিয়া এটা করেছে, কিন্তু বেশিরভাগ মিডিয়াই আসলে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ারই কোনো আসলে চেষ্টা করছে না। তারা যেটা মনে করছে সেটাই তারা প্রচার করছে। এবং বাংলাদেশের ধর্মীয় বা সংখ্যালঘুদের নির্যাতনের যে কল্পিত কিছু বয়ান তারা প্রচার করেছে, এটাতেও অনেক সময় বাংলাদেশ সরকারের বক্তব্যগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের সরকার প্রধান বা সরকারের সংশ্লিষ্ট সবাইকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা আসলে সেটা তুচ্ছ তাচ্ছিল্যের চেয়ে বড় জিনিস হচ্ছে যে খুব ডেলিবারেটলি তুচ্ছ তাচ্ছিল্য যারা করে আসলে তারা এভাবে নিজেদেরকেই ছোট করে, তারা কিন্তু ডেলিবারেটলি কিছু অপতথ্য প্রচার করা হয়। আমি একটা উদাহরণ দিই, আনন্দবাজার পত্রিকা প্রচার করেছে যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশে মার্কিন সাহায্য বন্ধ হয়ে গিয়েছে ইউনূস সরকার চাপে, এরকম একটা সংবাদ তারা করেছে। অথচ দেখেন এটা কত বড় একটা বিভ্রান্তিকর একটা বিষয়। এই সাহায্য তো বৈশ্বিক সিদ্ধান্ত অনেক দেশের জন্য প্রযোজ্য, বরঞ্চ বাংলাদেশের ক্ষেত্রে তারা একটা এক্সেপশন করেছে যে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। রোহিঙ্গারা কিন্তু এই রিফিউজিগুলো বাংলাদেশে বসবাস করে এবং এদেরকে বাংলাদেশের মাটিতেই তাদের জন্য খাদ্য সাহায্যটা দেওয়া হয়। তারা এই এক্সেপশনটা করেছে কারণ এটা একেবারেই একটা মানবিক বিষয়। এই বিষয়টাকে মোটেও গুরুত্ব না দিয়ে তারা একতরফাভাবে বাংলাদেশকে কিভাবে হেয় করা যায় এবং বাংলাদেশের ব্যাপারে তাদের পাঠকদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় বা বিভ্রান্ত করে রাখা যায় সেই চেষ্টাটা করেছে খুবই সচেতনভাবে। এগুলো যে অজ্ঞতার বশে বা ভুলবশত হচ্ছে তা না, এগুলো খুব সচেতনভাবে করা হচ্ছে। এবং খুবই দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ সেখানে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে। তারা আসলে কখনো বাংলাদেশকে ভালোবাসেনি, যারা সবসময় মনে করেছে নিজের স্বার্থটা কীভাবে হাসিল করা যায়, তাতে বাংলাদেশের যত বড় ক্ষতি হোক, বাংলাদেশের মানুষের ক্ষতি হোক, তাদের কিচ্ছু আসা যায় না। এবং ভারতীয় মিডিয়া এই অপপ্রচার করছে এবং তাদের এই অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে বাংলাদেশের কিছু পলাতক, খুনি এবং অপরাধী। একটা বিরতি নিয়ে ফিরবো আবার আলোচনায়। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়ে। এবার ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছে যদি জানতে চাই যে আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে এবং আমরা ইতিমধ্যে কিন্তু নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র দিয়েছি তাকে ফেরত আনার ব্যাপারে। আসলে এই প্রক্রিয়ায় কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কিনা, আর জটিলতা থাকলে সেটি বা কোথায়? ধন্যবাদ। না, এই প্রক্রিয়া আনা সম্ভব না,
সম্ভব না এই কারণে যে বিষয়টা মূলত রাজনৈতিক। বিষয়টাকে ভারত কোনোভাবেই আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে বা এক্সট্রাডিশন ট্রিটির প্রেক্ষাপটে দেখছে না। এখানে যে রাজনীতি কাজ করছে সেটা হচ্ছে এই যে ভারতে আগামী ইলেকশনস এবং ইউনানিমাসলি কংগ্রেস সহ অন্যান্য দলগুলো, যেমন সবচেয়ে যৌক্তিক যে ব্যক্তি কংগ্রেসের আমার চোখে ছিল মণিশঙ্কর আয়ার নামে একজন খুব সিনিয়র কংগ্রেস পলিটিশিয়ান। তিনি পর্যন্ত বলে বসেছেন যে দরকার হলে শেখ হাসিনাকে স্থায়ীভাবে থাকার আমাদের ব্যবস্থা করা উচিত। এটা অত্যন্ত বেদনাদায়ক যে এরকম একটা অবস্থান এরকম একজন ব্যক্তি নিতে পারে। তারপর ওই গান্ধী ফ্যামিলি রয়েছে, সোনিয়া গান্ধী, এরাও চাইবে রেখে দিতে। মোট কথা শি ইজ গোয়িং টু স্টে। তিনি পারিবারিক কারণে বা ঐতিহাসিক কারণে? ঐতিহাসিক কারণে সে ওখানে থাকবে। সুতরাং এদিক থেকে আমাদের যেটা করণীয় হতে পারে সেটা হচ্ছে, একটা হলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, কারণ আমরা জানি যে আমাদের একজন স্বনামধন্য ব্রিটিশ লয়ার যিনি ঢাকায় আগে এই কেসটা হ্যান্ডেল করেছিলেন, তিনিও কিন্তু ঢাকায় এসে এই ভারত সরকারকে অনুরোধ করেছে যে আপনারা ফেরত দেওয়া উচিত, ফেরত পাঠানো উচিত। আমার মনে হয় কিছুটা আন্তর্জাতিক প্রক্রিয়াকে কাজে লাগানো উচিত। এই বিষয়ে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছিলেন অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর পরামর্শক টবি ক্যাডম্যান। হ্যাঁ, এনার কথাই আমি বলছিলাম যে টবি ক্যাডম্যান। আমরা আগামীতে যা দেখতে পাচ্ছি, আমার যতদূর ধারণা তারা হাসিনাকে কখনো ফেরত দেবেই না, কারণ তাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করবে। ইলেকশনস রয়েছে, বিজেপি মনে করে যে হাসিনাকে রাখলে বিজেপির জন্য সুবিধা হবে। তাছাড়া তারা মনে করে যে তার যে লয়্যালটি ছিল ভারতের প্রতি, সেটার জন্য তাকে পুরস্কারিত করা উচিত। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আগামী কয়েক মাসে কিন্তু আমাদের অত্যন্ত সেন্সিটিভ কিছু সিদ্ধান্ত এই দেশে হবে। যেমন ধরেন চীনের সাথে আমাদের একটা সম্পর্কের ঐতিহাসিক হয়তো পরিবর্তন ঘটবে। তারপর আপনার পাকিস্তানের সাথে সরাসরি মানে অর্জন রয়েছে সামনে এই সরকারের দ্বারা, অনেক গুরুত্বপূর্ণ কিছু টার্নিং পয়েন্ট অর্জন, সেগুলোতে কিন্তু ভারত বাধা দান করতে চেষ্টা করবে। সেক্ষেত্রে কি শেখ হাসিনাকে বার্গেন পাওয়ার হিসেবে তারা ব্যবহার করবে? না, বার্গেন পাওয়ার ঠিক বলবো না, যে ফেরত দিয়ে দেব তোমরা এটা করো না, এটা কখনো হবে না। আমার যেটা ধারণা যে আগামী দিনে আমরা যেমন ধরেন অনেক উন্নত মানের হয়তো ওয়েপন্স কিনবো, বিমান বাহিনীর জন্য বিমান ক্রয় করা হবে, এগুলো নিয়ে ভারত অলরেডি হইচই শুরু করে দিয়েছে তাদের মিডিয়া। সুতরাং এটা আমি অ্যান্টিসিপেট করতে পারি অ্যাজ এ রিয়ালিস্ট যে আগামী দিনগুলোতে ভারত এমন ভাবে রিয়্যাক্ট করবে যাতে সম্পর্কর উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। সেক্ষেত্রে আমি শেষ করছি আজাদ মজুমদার, আপনার কাছে যদি বলি যে তাহলে সেই কৌশল হিসাবে সরকার কি ভাবছে? আসলে কি এই কূটনৈতিক প্রক্রিয়া সরকার কি ফেরত আনতে পারবে কিনা শেখ হাসিনাকে? সরকার সম্ভাব্য সব উপায় অবলম্বন করে চেষ্টা করে যাবে। এখন সিদ্ধান্ত নেওয়া তো আসলে সিদ্ধান্তটা তো ভারতকেই নিতে হবে। তারা কি সিদ্ধান্ত নেবে, যেহেতু সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের হাতে নেই। বাংলাদেশ সরকার অবশ্যই চাইবে উনি সহ আরও যারা অভিযুক্ত আছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তাদের সবাইকে ভারত ফেরত দেবে এবং ভারত ফেরত দিয়ে তারা বাংলাদেশে জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। না, জনগণের সাথে সম্পর্কের বিষয়টা আসবে পরে। আপাতত তাদের বিচার করতে হবে, তাদেরকে নিজেদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং বিচারে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে তারা আবার জনগণের কাছে যাবেন, জনগণ তাদেরকে গ্রহণ করলে করবেন, সেটা পরের বিষয়। আপাতত যেহেতু তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, গণহত্যার মতো এরকম গুরুতর অভিযোগ আছে, আপাতত সেই অভিযোগের ফয়সালাটা তো হতে হবে। আরেকটা বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আজকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে প্রেস সচিব আপনাদের পক্ষ থেকে, সিএ প্রেস দপ্তর। সেখানে আমরা দেখেছি, আপনিও ছিলেন সেই সংবাদ সম্মেলনে, শীর্ষ নেতৃত্বের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না, এটাও যেমন বলা হয়েছে। আবার এটাও বলা হয়েছে যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইছে ততদিন তারা কোনো কর্মসূচি করতে পারবে না। আমরা গতকাল দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সংবাদ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে দেখা গিয়েছে যে তারা কর্মসূচি দিয়েছেন ফেব্রুয়ারি পর্যন্ত, তাদের হরতাল টরতাল সহ বেশ কিছু কর্মসূচি। কীভাবে আসলে প্রতিহত করবেন বা আসলে আপনাদের কার্যক্রমটাই কী হবে? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আপনি নিজেও জানেন, রাজনৈতিক দল হিসেবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি,
কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এই মুহূর্তে যারা আছেন তারা আমরা সবাই মনে করি, বিশ্বাস করি যে রাজনীতি করার অধিকার হারিয়েছেন। তার কারণ তারা সবাই খুনের দায়ে অভিযুক্ত। প্রথমত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই বিচারের মুখোমুখি হয়ে তাদেরকে আসলে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ যদি তাদেরকে বাদ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায় তাহলে তো সেখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ দেখি নেই যে তাতে এই আওয়ামী লীগের যারা খুনি এবং আওয়ামী লীগের যারা গণহত্যার দায়ে অভিযুক্ত, গুমের দায়ে অভিযুক্ত, দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি অভিযান চালিয়ে আওয়ামী লীগ একটা পরিশুদ্ধ রাজনৈতিক দল হিসাবে এসে রাজনীতি করবে এরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। বরঞ্চ আমরা যেটা দেখছি তারা ক্রমাগতভাবে আওয়ামী লীগের লোকজন এই জুলাই গণহত্যাটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে এবং নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই হত্যাকারীদেরকে আওয়ামী লীগের লোকজন ডিফেন্ড করছে। যতক্ষণ পর্যন্ত এই অবস্থার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আসলে রাজনীতি করার নৈতিকভাবেই কোনো সুযোগ নেই। তারপরে বিষয়টা আদালতে তো আছে, আওয়ামী লীগের অনেকেই আছে শীর্ষ নেতৃত্ব। আমরা আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান এবং আবুল কালাম মোহাম্মদ আজাদ মজুমদার। আমরা একটা বিষয় পরিষ্কার হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক যেই হবে সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে।